রোজা থমকে রইল। আসমান এবং বাচ্চা, ব্যাপারটা কুমিরের কাছে, শিয়ালের কাছে নিজের সন্তানের কে পড়তে পাঠানোর মতন গল্প হয়ে গেল না? রোজা বিস্মিত হয়ে তাকিয়ে আছে। খেয়াল করে কিছুটা বিরক্ত হলো আসমান। নিজেই রুহির হাত ছাড়িয়ে তাকে কোলে তুলে নিল। ডান হাত ধরে বাম হাত রাখলো পিঠের উপর, আগলে নিল বুকে। এদিক ওদিক দোল খেতে থাকলো। 4 সেকেন্ডের মাথা সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেল রুহি। হতবাক হয়ে শুধু তাকিয়ে থাকলো রোজা। এমন মোলায়েম কণ্ঠস্বর আসমানের গলা থেকে বের হচ্ছে তা বিশ্বাসই করতে পারল না রোজা। কোথায় সেই ভারী কি গম্ভীর এবং বজ্র শক্ত কণ্ঠ, আর কোথায় এই শিশু সুলভ স্নেহপূর্ণ মায়াবী কণ্ঠ? মানুষটিকে না দেখে শুধুমাত্র কণ্ঠস্বর শুনে রোজা কোনোদিন আন্দাজও করতে সক্ষম হতো না যে উভয়ই একজন। রুহি শান্ত হয়েছে, রীতিমতো খিলখিল করে হাসছে। আসমানের কলার নিজের ছোট ছোট আঙুল দিয়ে আঁকড়ে ধরে বাচ্চা কণ্ঠে আব্বা আব্বা উচ্চারণ করছে। আসমান বাচ্চাটি কপালে কপাল ঠেকিয়ে ঘষে দিচ্ছে, আবারও কখনো দোল খাওয়াচ্ছে। দৃশ্যটি দিকে রোজা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের অজান্তেই তার ছোঁচে ফুচে উঠল অদ্ভুত এক হাসি। এমন কিছু পুরুষ রয়েছে যারা বাচ্চাদের খুব পছন্দ করে, যেমন রোজার দাদু ইউনুস রহমান। কিন্তু আসমানকে সেরকম কেউ হিসেবে কল্পনা করেনি রোজা। এই ছেলে বারংবার তাকে হতবাক করে। তার দ্বারা আর যাই হোক বাচ্চা সামলানো আশা করা খুবই দুরূহ ব্যাপার। পার্টির জন্য একটি সাদা বাটারফ্লাই ফ্রক পরিহিত রুহি এবং তাকে কোলে নিয়ে আদর করতে থাকা আসমানকে দেখে রোজা অদ্ভুত এক প্রশান্তি অনুভব করল হৃদয়। আসমানের দৃষ্টির কাঠিন্য দূরীভূত হয়েছে তখনই যখন রুহিকে সে কোলে নিয়েছে। বর্তমানে সব থেকে তীক্ষ্ণ অসহনীয় ওই নয়নে রয়েছে উষ্ণতা এবং মধ্যতা। তুমি এত ভালো বাচ্চা বাক্যটি সম্পূর্ণ উচ্চারণ করার আগে রোজা অনুভব করলো লিফট একটা ঝাঁকি দিয়ে উঠেছে। উজ্জ্বল বাতিগুলো কয়েকবার জ্বলে নিভে দপ করে বন্ধ হয়ে গেল। তার আগে রোজার নজরে গেল স্ক্রিনে নবম তলায় রয়েছে তারা। সম্পূর্ণ কালিগোলা আধারে লিফট ঢেকে যেতে রোজা আতঙ্কে দেয়ালের সঙ্গে লেপটে গেল। ক্যাচ! প্রচন্ড জোরে একটি ধাতব শব্দ হলো। লিফট কি পড়ে যাচ্ছে? রোজার হৃদযন্ত্র থমকে পড়লো। আন্দাজে সে হাত বাড়লো আশেপাশে। আসমান। সঙ্গে সঙ্গে নিজের হাতে শক্ত সামর্থ্য আঙুলের ছোঁয়া পেল সে। তার হাত আঁকড়ে ধরে কাছে টেনে নেওয়া হলো সহসায়। নিজেকে আসমানে উষ্ণ বুকে আবিষ্কার করলো রোজা। তার পাশেই রুহি। সব ঠিক আছে। আসমানের কণ্ঠ ছাপিয়ে কর্কশ আর্তনাদ শোনা গেল। ধাতুর যেন বলতে চাইছে, না, কিচ্ছু ঠিক নেই। ডিং করে শব্দ হতেই লিফটের দরজা খুলে গেল। বাইরে বেরোলো আসমান এবং রোজা। সামনে ভবনের বেশ কয়েকজন বাসিন্দা এবং টেকনিশিয়ানদের ভিড়, যার মধ্যে রুহির বাবাও রয়েছে। তিনি দ্রুত এগিয়ে আসমানের কাছ থেকে নিজের কন্যা সন্তানকে কোলে তুলে নিলেন। অপরদিকে হিল পরিহিত অবস্থাও উদ্ভ্রান্ত হয়ে ছুটে এলো চারুলতা। আসমানের কাঁধ আঁকড়ে অত্যন্ত চিন্তিত কণ্ঠে শুধাল। তুই ঠিক আছিস? কিছু উচ্চারণ না করে মাথা দুলিয়ে সম্মতি দিল আসমান। একটি নিঃশ্বাস ফেল চারুলতা। থ্যাংক গড! আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যখন শুনলাম একটা লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তোরা দুজনেই ঠিক আছিস দেখে ভালো লাগছে। কিছুক্ষণ আগে নিজের ফ্ল্যাট থেকে হ্যান্ড ব্যাগ নিয়ে বেরোবার পর চারুলতা টেকনিশিয়ান টিমের দুইজনকে ছুটোছুটি করতে দেখে। সেখান থেকে জানতে পারে ভবনের মোট 3টি লিফটের মধ্যে একটি হঠাৎ ত্রুটিজনিত কারণে গড়বড় করেছে। দ্রুতই রিপোর্ট পেয়ে কাজেই নেমে পড়েছে টিম। তখনই অপর লিফট ধরে গ্রাউন্ড ফ্লোরে ছুটে আসে চারুলতা। জানতে পারে আসমান এবং রোজা যে লিফটে ছিল সেটাতেই কোনো সমস্যা হয়েছে। অসহনীয় অপেক্ষার সমাপ্তি ঘটে পাক্কা 10 মিনিট পর আসমানকে সুস্থ সবল ভাবে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে চারুলতা। রোজা তখনও একটা ঘোরের মধ্যে রয়েছে। অন্ধকারাচ্ছন্ন 10 মিনিটে প্রতিটা মুহূর্ত তার মনে হয়েছে এই বুঝি লিফট ছিঁড়ে পড়ে কিছু। কিন্তু অদ্ভুত হলো সত্য, আসমানের পাশে থাকায় যতটা আতঙ্কিত অনুভব করার কথা ততটা সে করেনি। এমনকি রুহি পর্যন্ত এক ফোঁটাও কাঁদেনি। আসমানের কোলেই কুই কুই করে গিয়েছে সে। ব্যাপারটা কাকতালীয় না আসমানের উপস্থিতির প্রভাব তা জানা নেই রোজার। বেশি ভয় পেয়েছো? চারুলতার প্রশ্নে সম্বিত ফিল রোজার। মেয়েটা ছোটে মৃদু হাসি নিয়ে তার দিকে চেয়ে আছে, যেন আশ্বাস প্রদান করতে চাইছে। রোজা একটা চোখ ঢোকিল, বিড়বিড় করল।
অতটা না। চিন্তা করো না, ভাইয়া থাকতে আর যাই হোক কারোর কোনোদিন ক্ষতি হয় না। ক্ষতি হয় না, সে নিজেই করে ক্ষতিগুলো। কথাটা রোজার অন্তর থেকে নির্গত হলো না। চারুলতা কিংবা তার পরিবার হয়তো আসমানের আসল রূপ সম্পর্কে জানে না, কিংবা জানে, কে জানে। উফ, এত রহস্যের জট সে আর সহ্য করতে পারছে না। লিফটের কাহিনী সমাপ্তি ঘটল। টেকনিশিয়ান এবং মেনটেন্স টিমের কয়েকজন সদস্য শাস্তির মধ্য দিয়েই, যদিও তাদের খুব একটা দোষ ছিল না, কিন্তু ভবনে বসবাসরত উচ্চবিত্ত মানুষগুলোর নিজেদের নিরাপত্তার পরোয়া বিষয়টিকে ঘোলাটে করে তোল। জল অবশ্য খুব বেশি দূর গড়ালো না পার্টির কারণে। আজকের দিনটা অবশ্য ব্যস্ত সবাই। সিটি ইউফোরিয়ার একদম মধ্যখানে অবস্থিত কনভেনশন হলে পার্টির আয়োজন। কোনো ভবন থেকে খুব বেশি দূরত্বে নয় সেটি, তবু চারিদিকে ঘিরে থাকা চৌরাস্তা বেয়ে একের পর এক অতি মূল্যবান গাড়ি আনাগোনা করছে। নিজেদের আয়োজিত প্রদর্শনীকে বিন্দুমাত্র কেউ ছাড় দিতে রাজি নয়। রেমান পরিবারও সেথায় পৌঁছালো নিজেদের BMW করে। এটি মূলত চারুলতার ব্যবহারের জন্য। আসমান বেশিরভাগ সময় নিজের পোর্শে রেসিং মডেলে ব্যবহার করে, কিন্তু আজ সে নিজে চারুলতার গাড়িটি চালিয়ে নিয়ে গেল। ভেতর থেকে নেমে সামনে তাকিয়ে রোজার মুহূর্তেই জন্য মনে হলো সে বুঝি অস্কারের রেড কার্পেটে এসে পৌঁছেছে। শুধু এখানে কোনো পাপ্পারাজিদের প্রবেশের অধিকার নেই। এই যে পার্থক্য। চারুলতার সামনে সামনে এবং পেছনে হেঁচে ভেতরে প্রবেশ করলো আসমান রোজা। অভ্যন্তরের দৃশ্য রোজার রীতিমতো চক্ষু চড়কাজ করে তুলল। ছাদটি ভীষণ উঁচু, সম্পূর্ণ ছাদ জুড়ে রয়েছে গোল্ডেন মিরর সম্বলিত ইন্টেরিয়র ডিজাইন। পার্টির থিম গোল্ডেনকে কেন্দ্র করেই চারিপাশে সাজসজ্জার আয়োজন। সত্যি বলতে অতিরিক্ত কিছুই নেই। জায়গাটি যেভাবে তৈরি করা হয়েছে তাতেই আভিজাত্যের ছোঁয়া রয়েছে। জায়গায় জায়গায় উঁচু হয়ে ওঠা থাম জুড়ে জড়িয়ে রয়েছে সোনালী লতা। সেই লতার ফাঁকে ফাঁকে আবার সাপের পেঁচানো শরীর। বর্ণের কারণে ব্যাপারটি ভয়ানক নয়, বরং দর্শনীয় লাগছে। কাচের দেওয়াল জুড়ে ঝুলছে সোনালি রেশমি পর্দা। মেঝেতে এবং টেবিলে রাখা রয়েছে প্রাচীন যুগের লণ্ঠনের মতন দেখতে অ্যান্টিক ধাঁচের বাতি, যা মৃদু মন্থর এবং আরামদায়ক আভা ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। পার্টি হলেও কোলাহল মুক্ত পরিবেশ। লাইভ এক্সেট্রা বেজে চলেছে মোহনীয় সুরে। প্রত্যেক পরিবারের জন্য আলাদা আলাদা টেবিলের ব্যবস্থা রয়েছে। সঙ্গে রয়েছে বার কাউন্টার, ফুড কর্নার এবং ডান্স ফ্লোরের ব্যবস্থা। অতিথিগণের কেউ কেউ নিজেদের নির্দিষ্ট আসনে, আবার কেউ কেউ পছন্দের ড্রিঙ্কস হাতে আশেপাশে হেঁটে হেঁটে সামাজিকতায় লিপ্ত হচ্ছে। রেহমান পরিবারের জন্য নির্ধারিত মধ্যখানের একটি টেবিলে বসলো আসমান। সে সামাজিকতায় আগ্রহী নয়। নিজের ফোন বের করে কানে গুঁজে নিল ইয়ারবাডস। অপরদিকে চারুলতা রোজাকে চেনে নিয়ে গেল বাকিদের সঙ্গে পরিচয় করাতে। ঝকঝকে শাড়ি কিংবা গাউন পরিহিত অবস্থায় অন্যান্য আভিজাত ঘরের মেয়েরা উপস্থিত রয়েছে। চারুলতা যে তাদের মাঝে সম্মানীয় সেটা উপস্থিতিতেই বোঝা সম্ভব হলো। আরে মিস রেহমান জি, লুকিং গর্জিয়াস। As always, you are very elegant. So, মৃদু হেসে একে অপরের প্রশংসায় বর্ষণে সিক্ত হতে থাকলো চারুলতা। পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখে গেল রোজা। তার ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়েছে কিছুটা। অবশেষে যেন মানুষ তার উপরেও কিছুটা মনোযোগ দেওয়ার সুযোগ পেল। সকলকে রোজার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতে দেখে চারুলতা তার বাহু ধরে সামনে নিয়ে এলো। পরিচয় করানো হয়নি, আরিয়া রেমান আমার ভাবি। আসসালামু আলাইকুম। সালামের জবাব না দিয়ে একে অপরের মাঝে অদ্ভুত দৃষ্টি বিনিময় করলো সবাই। যেন সালামের বিষয়টা ব্যাকজিজিট লেগেছে তাদের কাছে। অস্বস্তিতে পড়ে গেল রোজা। শুধুমাত্র একজন মধ্যবয়স্ক অফ হোয়াইট জামদানি পরিহিত মহিলার ঠোঁটে থেকে শরবতের গ্লাস ছড়িয়ে পড়ল। Walaikum assalam. So the rumor is true. Mr. Neil got married. রাগঢাকের বালাই নেই। সকলেই রোজা এবং চারুলতার সামনে গুজব সত্য নিয়ে আলাপচারিতা শুরু করে দিল। চারুলতা খানিক বিরক্তবোধ করে বলল, আমার মনে হয় না এতটা অবাক হওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে যে এভাবে ফিসফিস করতে হবে সবার। কিছুটা অবাক করা ঘটনাই বটে চারু। ইউ নো ইউর ব্রাদার, উনি ওয়েল অদ্ভুত, মানুষের সঙ্গে মিশতেই চায় না। ওনার চেহারাও কেউ দেখেনি কোনোদিন। পদ্মাশীল পুরুষ.
পাশ থেকে একজন বলে উঠতেই সকলেই হাসাহাসিতে মেতে উঠল। ব্যাপারটা বিব্রতকর করলো রোজাকে, কিন্তু এদের সঙ্গে লাগতে যাওয়ার পরিণাম নিশ্চয়ই সুখকর হবে না। ওনাকে বিয়ে করতে কেউ রাজি হয়েছে, তাতেই তো অবাক হয়ে যাচ্ছি আমি। ঠিক বলেছে। নিশ্চয়ই কোনো গরিব ঘরের মেয়ে তুলে এনেছে। রোজা উভয় হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। সরাসরি তাকে কেউ কিছু বলছে না, কিন্তু শুনিয়ে শুনিয়ে এমন কথা বলার অর্থ কি? প্রচণ্ড ইচ্ছা সত্ত্বেও জোরপূর্বক সে নিজেকে বিরত রাখলো। পার্টিতে হাঙ্গামা বাঁধালে তা আসমান কিংবা রেমান পরিবারের সম্মান হানি ঘটবে, কিন্তু চুপ থাকলো না চারু। বুকের উপর দুবাহু ভাঁজ করে অতি আত্মবিশ্বাসী পদক্ষেপে এগোলো। মিস রাইসা, আমার ভাইয়া পর্দাশীল হোক বা না হোক, তাতে তোমার এত মাথা ব্যথা হওয়ার কারণ দেখি না। আর যাই হোক, সে অন্তত কারো বেহাইয়া ভাইয়ার মতো যার তার মেয়ের দিকে নজর দিয়ে বেড়ায় না। রাইসা নামক মেয়েটির চেহারা সহসে চকচকে হয়ে উঠল ক্রোধে। চারুলতা তার ভাইকে ইঙ্গিত করেই কথা বলেছে যে বেশ কিছুদিন যাবৎ চারুলতার পেছনে হন্য হয়ে পড়ে রয়েছে। ব্যাপারটা অনেকটা ওপেন সিক্রেট। তাছাড়া ছেলেটির চরিত্রটা খুব একটা ভালো নয়, যার দরুন বারবার চারুলতার কাছ থেকে নিষেধাজ্ঞা পেয়েছে সে। তবুও এমন লোকের বোন হয়ে আসমান কিনা আজেবাজে কথা বলবে, বিষয়টি অবশ্য মেনে নেয়নি চারুলতা। তার কথায় রাইসা আর কোনো কথাই উচ্চারণ করতে সক্ষম হলো না। আরও একটু এগুলো চারুলতা। তার ছোটে অদ্ভুত এক হাসি, যা একই সাথে মনোমুগ্ধকর এবং ক্রো। মুখে কলু পাটলে যে অন্তর চলছে বুঝি? পর্দাশীল পুরুষকে খুব পছন্দ হয়েছিল না? চারু, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। করছি বুঝি? মিছিমিছি বিস্ময়ে ভান ধরল চারুলতা। পরক্ষণই মুচকি হেসে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই। একজন মেয়ে একজন পুরুষের প্রতি আকৃষ্ট হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। মেয়ে হয়ে মেয়ের প্রতি আকৃষ্ট হলে সেটা অস্বাভাবিক হয়ে যেত। তুমি কি বলতে চাইছো চারু? এটাই যে তোমার বাবা মিস্টার শিকদার আমার বাবার কাছে ভাইয়ার জন্য তোমার সম্বন্ধ পাঠিয়েছিল, আর ভাইয়া সেটাকে তৎক্ষণাৎ রিজেক্ট করে দিয়েছিল। সেটা তো আমি কখনো কাউকে বলিনি। উপস, স্লিপ অফ টাং। প্রত্যেকের দৃষ্টি তৎক্ষণাৎ ঘুরে গেল রাইসার দিকে। কিছুই বলতে পারল না মিচি। হাতে ধরা গ্লাসে চেপে বসলো তার আঙুল। থরথর করে কাঁপতে থাকলো সর্বাঙ্গ। চারুলতা বিন্দুমাত্র পরও করল না, উঁচু ঘুরে পেছনে চেয়ে বলল, পিপিলিকার পাখা গজের মরিবার তরে। প্রবাদটি ভুলে যেও না। ভাইয়া তোমাকে বিয়ে করেনি, আরিয়াকে করেছে। আর তার ভালো লেগেছে করেছে, এবং সে সুখে আছে। হিংসা বিদ্বেষ বাদ দিয়ে ভালো মানুষ হও। জল আজকে এতদূর গড়াতো না যদি না তুমি ভাইয়াকে নিয়ে উল্টোপাল্টা কথা সব সমাজে ছড়াতে। সময় থাকতে ভালো হয়ে যাও, তোমার পয়সার অভাব নেই। এতটুকুই। রোজার হাত ধরে গটগট করে হেঁটে চলে আসলো চারুলতা। অপরদিকে নির্বাক দাঁড়িয়ে রইল সবাই। বিচ। অশ্রাব্য একটি ইংরেজি শব্দ ভেসে এলো রাইসার পক্ষ থেকে। তাতে চড়া হলো চারুলতার হাসে। পেছন ফিরে চোখ টিপে সে জানালো, ব্যাড বিচ। চারুলতার এহেন আচরণে রোজা হতবাক হয়ে গিয়েছে। মেয়েটিকে শুরু থেকে কিছুটা অদ্ভুত লাগতো তার, আজ রীতিমতো তার প্রতি শ্রদ্ধা হচ্ছে। নির্ভীক অকুতভয় এক সত্তা সে, যে নিজের আপনজনদের জন্য লড়াইয়ের প্রস্তুতি সর্বদা। না চাইতেও রোজার চোখে হাসি ফুটে উঠল। প্রথমবারের মতন চারুলতাকে তার অস্বস্তি লাগার বদলে ভালো লাগলো। হনন করে হেঁটে বাড়ির দিকে এগুলো চারুলতা। পিছু নিল রোজাও, কিন্তু হাত তুলে তাকে সে জিজ্ঞেস করল। কপাল চাপলো চারুলতা। পরক্ষণেই রোজার কাঁধে হাত রেখে তাকে ঘুরিয়ে দিয়ে আঙুল তুলে নির্দেশ করল, তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে। না, আমার সাথে কেন যাবে? তো ওই যে দেখো, সবাই কাপল ডান্স করছে। তাহলে বোকার মতো প্রশ্ন করে বসলো রোজা। পরক্ষণেই চারুলতার ইঙ্গিত ধরতে পারল সে। বিস্মিত দৃষ্টিতে ফিরে চাইতেই এক তীর্যক হাসি তাকে উপহার দিল চারু। ভাইয়াকে টেনে হিচড়ে হলেও নিয়ে যাও, একেবারে রাইসার সামনে সামনে নাচবে, ঠিক আছে? সবাই যেন দেখতে পায় হাউ হ্যাপি হি ইজ। রোজার পিঠ চাপড়ে শুভকামনা জানিয়ে উচ্চ পথ ধরল চারুলতা। অপরদিকে হ্যাকলা দাঁড়িয়ে একটি শক্তপোক্ত ঢোক গলতকরণ করলো রোজা। আসমান আর কাপল ডান্স, মাথা খারাপ? নিজের আবদ্ধ হৃদয়ের কাছে হার মেনে টেবিলের সামনে উপস্থিত হলো রোজা।
আসমান যথারীতি চেয়ারে বসে নিজের ফোনের দিকে তাকিয়ে আছে। ব্লেজার খুলে চেয়ারে ঝুলিয়ে রেখেছে। রোজার উপস্থিতি অনুভব করা সত্ত্বেও চোখ তুলে তাকালো। রোজা বেশ কিছুক্ষণ ইতস্তত করলো, চুলো যেতে নিল, কিন্তু শেষে আবার কি ভেবে যেন ফিরে এলো। আসমানের কান থেকে এয়ারবাডস খুলে দ্রুত কণ্ঠে আবেদন জানালো। চলো কাপল ডান্স করি। দ্রুত উচ্চারণ করলো, করার কারণ যেন মস্তিষ্ক অতিরিক্ত ভাবনার চিন্তায় সময় না পায়। তার কথা শুনে জগতের সবচেয়ে নির্বিকার শূন্য দৃষ্টিতে চাইল আসমান। হাতে তখনও ফোন ধরা তার। সবাই করছে, আমাদেরও করা উচিত। আসো। কতক্ষণ একা একা এভাবে বসে থাকবে? লোকে এমনিতেও অনেক কথা বলে। জোরপূর্বক সাহস সঞ্চয় করে রোজা নিজের ডান হাতখানা বাড়িয়ে দিল আসমানের দিকে। পিশাচটির অভিব্যক্তিতে বিন্দুমাত্র পরিবর্তন ঘটল না। দৃষ্টি নামিয়ে চাইল রোজার বাড়ানো হাতের দিকে। পর মুহূর্তে পাল্টা নিজের হাতে গিয়ে দিল। হতবুদ্ধ হয়ে পড়ল রোজা। তার হাত ধরার বদলে নিজের হাত বাড়িয়ে ধরেছে। সত্যি অসম্ভব এই নিশ্চয় কল্পনা। তার হৃদয় মুহূর্তে সিক্ত হয়ে উঠল অদৃশ্যমান এক আবেগে। অনুভূতির প্রজাপতিরা পাখনা মেলে উড়াল দিল সর্বাঙ্গ জুড়ে। চেহারাও ভর করলো সেই সুখবোধের বন্যা। পুলকিত হৃদয়ের সম্মোহনী ভঙ্গিতে রোজা যেই না নিজের হাত আসমানের হাতে রাখতে যাচ্ছিল, ঠিক তখনই পুনরায় তার আশার মধ্যে মধ্যাঙ্গুলি দেখিয়ে আসমান নিজের হাতটি ছাকে রোজার চিন্তা শুধরে দিল। এয়ারবাড। এক মুহূর্তে বরফখণ্ড হয়ে থাকলো রোজা। তারপরই তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল তীব্র ক্রোধের অনুভূতি। এক হাতে আসমানের হাত পাকড়াও করে অপর হাতে এয়ারবাডস সশব্দে থাপ্পড় দেওয়ার মতো ভঙ্গিতে থপ করে রাখলো সে। রাগান্বিত ভঙ্গিতে তার ভ্রু এবং নাক সুকুঞ্চিত হয়ে থাকলো। ইডিয়ট। উল্টো খুলো রোজা, পেছনে তাকানো ছাড়াই গটগট করে হেঁটে চলে গেল ফুড কর্নারের দিকে। কি ঠেকা পড়েছে তার ওই দানবের সঙ্গে নাচানাচি করতে। নেহাতে চারুলতা অনুরোধ করলো বলে, না হলে কে যায় ওইরকম নাখাস্তা রিজেকশন খেতে। এর চেয়ে চকলেট ফাউন্টেনে কেক ডুবিয়ে খাওয়া উত্তম। খাবারের থেকে বড় কোনো ঔষধ দুনিয়ায় নেই ভেবে এক দফা ফুসফুস নিঃশ্বাস ছাড়ল সে। কয়েক পলক রোজার চলে যাওয়ার পথের দিকে তাকে পরবর্তী ফোনে মনোযোগ দিল আসমান। পুনরায় এয়ারবাডস দিল কানে। নিজেও অনুধাবন করলো না ঠিক কখন মাস্কের আড়ালে থাকা তার অধরে খুব ক্ষীণ একটি হাসির ধারা খেলে গিয়েছে। বাড়ি বসে মুহিতাতে চুমুক দিচ্ছিল চারুলতা। ঠিক তখনই তার পাশে চেয়ার দখল করে বসলো আসিফ। রাইসার বড় ভাই আসিফ শিকদার। সহসা বিতৃষ্ণায় ছেয়ে গেল চারুর চেহারা। নিশ্চয়ই নিজের অপমানের বদলা নিতে ভাইকে লেলিয়ে দিয়েছে রাইসা। নিজের গ্লাস হাতে উঠে আসতে চাইলেই আসিফের হাত চারুলতার কাউন্টারের উপর রাখা হাত চেপে বসল। কোথায় যাচ্ছ ডার্লিং? থমকালো চারুলতা, ঘুরে তাকালো আসিফের দিকে। বাঁকা হাসি ঝুলছে তার। কিঞ্চিত ফাঁকা হয়ে থাকা ছোট লিপস্টিক ব্যবহার করে রাঙানো হয়েছে তা। আসল বর্ণ কালচে হবে নাই বা কেন? সিগারেটে অ্যালকোহলের ড্রাগ দুনিয়ার কোনো জিনিসই বা বাকি রাখেনি সেবন করতে। তাই তো স্বাভাবিক দেখতে প্রসাধনীর সাহায্যই নিতে হয়। তুমি কি নেরি কুকুর আসিফ? বললে দিয়ে লেজ নাড়িয়ে চলে আসতে হবে? চারুলতার প্রশ্নে হতচকিত হয়ে পড়ে আসিফ। এক মুহূর্ত ফ্যালফ্যাল করে চেরল চারুলতার পানে। ক্রমেই তার অদরে হাসিটুকু পুনরাবৃত্তি ঘটল। লেলিয়ে দেবো কেন? আমি স্বইচ্ছায় এসেছি বিকজ ইউ আর লুকিং সেক্সি টুনাইট। সম্পূর্ণ আগ্রহ হারিয়ে চারুলতা উঠে পড়ল। তোমার ফ্ল্যাটিং এ অজ্ঞান হওয়ার মতো আরো অনেক মেয়ে আছে পার্টিতে, আমাকে রেহাই দাও। কোথায় যাচ্ছ বেবি? বলি সহসা পেছন থেকে চারুলতার কোমর জড়িয়ে তুলল আসিফ। মাথা ঠেকালো তার মেরুদণ্ড বরাবর। গাউনের উপরেও চারুলতা স্পষ্ট নিজের পিঠে তার ছোটের স্পর্শ অনুভব করলো। সমস্ত শরীর জুড়ে তার কম্পনি খেলে গেল। সাই করে উচ্চ ঘুরে চারু তীব্র কঞ্চে বলল, বিহেভ ইউরসেলফ শিকদার। হোয়াইট ইফ ইউ ডোন্ট রেমান। উঠে দাঁড়ালো আসিফ। এক ঝটকায় চারুলতাকে কাছে টেনে নিল, মিশিয়ে নিল নিজের শরীরের সঙ্গে। মানবিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করলো চারু। তাতে তৎ খুশে উচ্চারণ করল, আসিফ ভুলে যেও না, এটা একটা সামাজিক পার্টি, কোনো ডিস্কো ক্লাব নয়। আর আমি একজন নারী, কোনো স্ট্রিপার নই। তাহলে চলো ডিস্কো ক্লাবে,
না হলে আমার অ্যাপার্টমেন্ট একসাথে রাত কাটায়। ট্রাস্ট মি, আই অ্যাম রিয়েলি গুড। বিড়বিড় করে চারুলতার বুকে হাত ছোঁয়ালো আসিফ। ধৈর্যের সীমা সহসাই অতিক্রান্ত হলো চারুর। দ্বিতীয় চিন্তা ছাড়াই নিজের ডান হাত উত্তোলিত করে সশব্দে আসিফের গালে চর বসালো সে। এতটা জোরে ছিল তার আঘাত যে আসিফ রীতিমতো ছিটকে পড়ল চেয়ারের উপর। পার্টির অর্কেস্ট্রা থেমে গেল। সকলের দৃষ্টি আবদ্ধ হয়ে পড়ল নাটকীয় দৃশ্যপটে। কাপুরুষ। বলেই উঠে পা তুলে আসিফের তলপেট বরাবর নিজের হিল দিয়ে চাপ দিয়ে ধরল চারুলতা। ব্যথা কুকড়ে গেল সে, কিন্তু চারুর মাঝে বিন্দুমতো ভ্রুক্ষেপ নেই। আমাকে কি অবলা নারী মনে হয় তোর, যে চুপচাপ শুয়ে যাব? বারবার ভুলে যাস কেন এই নারীর পেট থেকে তোর জন্ম? ফুড কাউন্টারে দাঁড়িয়ে স্যান্ডউইচে কামড় বসাতে থাকা রোজা দৃশ্যটি খেয়াল করে খাবার রেখে দ্রুত ছুটল বাড়ির দিকে। ততক্ষণে চারুলতা নিজের পা সরিয়ে নিয়েছে। রাগ প্রশমিত করে সে চলে যেতে উদ্যত হচ্ছিল, কিন্তু নাচরবন্ধ আসিফ উঠে দাঁড়িয়ে তার চুল টেনে ধরল পেছন থেকে। বড্ড বেশি দেমাক তোর। সবার সামনে আমাকে অপদস্থ করে পার পেয়ে যাবি ভেবেছিস? তোকে একটা উচিত শিক্ষা আজ দিতেই হবে। হাত তুলতে উদ্যত হচ্ছিল আসিফ, কিন্তু এর আগেই অভূতপূর্ব ঘটনাটি ঘটল। চারুলতার সামনে আবির্ভূত হলো আসমান। তাতে আসিফের চরটি চারুর বদলে আঘাত হানল আসমানের চেহারায়। মুহূর্তে পিনপতন নীরবতায় ছেয়ে গেল চারিপাশ। নির্বিকার আসমান। আসিফের চরে তার খুব একটা এসেছে কিংবা গিয়েছে বলে মনে হলো না। পর্বতের ন্যায় অটল সে, হিমালয়ের ন্যায় হিমশীতল স্থির। তার প্রজ্বলিত নয়নজীবী কৃষ্ণ গহ্বরের উৎপত্তি। আসিফ কয়েক পা পিছিয়ে গেল। আসমানের দৃষ্টি লক্ষ্য করে ছেলেটির উপস্থিতি কেমন যেন অশুভ, যার কারণে তাকে ঘাটাতে চায় না কেউই। এজন্যই এই ঝামেলার মাঝেও কেউ হস্তক্ষেপ করছে না। আসমান পেছনে ফিরল। চারুলতা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আসমান শান্ত অথচ শক্তিশালী কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? আপনার বোন আমাকে অপমান করেছে। উত্তরটা দিল আসিফ। গায়ে মাখল না আসমান। তার দৃষ্টি শুধুমাত্র চারুলতার উপর আপতিত। এক মুহূর্ত সময় নিল। চারু জানালো, আমাকে অশ্লীল কথা বলেছে, তারপর খারাপভাবে স্পর্শ করেছে। শুধু একটু ছুঁয়েছি তো দিয়েছি, তার জন্য এত নাটক? বাক্যটি সম্পূর্ণ করার সময় কিংবা সুযোগ কোনোটাই লাভ করলো না আসিফ। আসমানের হাত বিদ্যুৎ গতিতে পাকড়াও হলো তার কণ্ঠ চেপে ধরতে। মুহূর্তের মাঝেই তার শরীর তুলে ধরল শূন্যায়। তারপরে ওই অবস্থায় আশ্রে ফেলল কাউন্টারের ওপর। তখনও আসিফের গ্রীবাদেশে মুক্ত হয়নি আসমানের কবল থেকে। এতক্ষণে যেন সম্বিত ফিরেছে অতিথিদের। শিকদার পরিবারের কয়েকজন বডিগার্ড বাহির থেকে ছুটে এলো রাইসার ডাকে। আসমানকে ঘিরে ফেলল চারিপাশ থেকে, তবুও এক রূপটি তাকে টলাতে সক্ষম হলো না। আসিফের গলা চেপে ধরে আছে সে কাউন্টারের সঙ্গে। সেটা ছটফট করছে, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সুস্থির আসমান। তাকে বাগে আনতে বডিগার্ডের একজন আঘাত করলো তার ঘাড় বরাবর। তাতে নিজের হাতের বাঁধন ঢিলে দিল আসমান। তড়িৎ গতিতে নিজেকে ছাড়িয়ে আসমানকে একটি খালি কাচের বোতল দিয়ে মারতে উদ্যত হচ্ছিল ক্রোধে উন্মাদ আসিফ। তার দৃষ্টিগোচর হতেই নিজেকে আর দূরে রাখতে সক্ষম হলো না রোজা। দ্বিতীয়বার চিন্তাও করলো না তার নাক গলানো আদতে উচিত হবে কিনা। তার পা তাকে স্বয়ংক্রিয়ভাবে টেনে নিল কুরুক্ষেত্রের মাঝে। এক্সকিউজ মি। জোরপূর্বক ভিড়ের মধ্যখানে নিজেকে ঠোকালো রোজা। আসমান এবং আসিফ ও তার বডিগার্ডদের মাঝে ঝাল হয়ে দাঁড়ালো যেন। আসমানকে ঠেলে কিছুটা পেছনে সরিয়ে দিয়ে সামনে এক হাত তুলে থামার ভঙ্গি করে কঠোর কণ্ঠে বলল, এটা একটা সামাজিক জায়গা, বক্সিং রিং নয়। নিজের শক্তি জাহির করবার কোনো প্রয়োজন নেই। আপনি মাঝখানে বাদশা দেন কেন? সরে যান। এটা শিকদার আর রেমান পরিবারের ব্যাপার। রেমান পরিবারের সদস্য হিসাবে মাঝখানে দাঁড়ানোর এবং এই দাঙ্গা থামানোর অধিকার অবশ্যই আমার রয়েছে। আসিফের প্রশ্নের কড়া জবাব দিল রোজা। তাতে কয়েক সেকেন্ড নীরব থাকলো পরিবেশ। তারপরে রোজা পুনরায় বলল, আপনি যা করেছেন একদম ঠিক করেননি। একজন নারীকে কখনো অনুমতিবিহীন স্পর্শ করা উচিত নয়। আপনি চারুলতার কাছে ক্ষমা চেয়ে নিন। সব কিছুর অবসান ঘটবে। অযথা আগুনে ঘি ঢালবেন না।
ও, এখন আমার তোর কাছ থেকে শিখতে হবে যে কি করব আর কি না করব। এগিয়ে এলো আসিফ, রোজার বুকে হাত রেখে জোরে ধাক্কা দিল। ভারসাম্য হারিয়ে পিছিয়ে গেল রোজা। দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। করব? কি করবি? আবারও ধাক্কা দিল আসিফ, অতঃপর আরো একবার। চতুর্থবার দেওয়ার পূর্বেই তার হাতটি খপ করে ধরে ফেলল আসমান। অপর হাতে রোজাকে নিজের পিছনে ঠেলে এগিয়ে গেল সামনে। আসিফের হাতখানা মুহূর্তেই মাঝে মুছড়ে দিল সে। কট কট করে শব্দ হলো, আঙুলের হাড় গোড় ভাঙার সম্পূর্ণ কুকড়ে গেল আসিফ। আসমান দৃঢ় কঞ্চি ফিরফির করল। You dare to touch my wife and sister? আহ! চিৎকারের ধ্বনির সঙ্গে তাল মেলানো হাড়ের গুঞ্জন। ফট করে বেঁকে গেল আসিফের ডান হাতটি, ঝুলতে থাকলো কুনুই বরাবর। আতঙ্কিত চেহারায় নির্বোধের মতো চেয়ে থাকলো আসিফ। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, শরীর আর নিতে পারছে না। কেউ কিছু বুঝে ওঠার আগে ধাপ্পাস করে লুটিয়ে পড়লো মেঝেতে। অশরীর দৃশ্যটির পানে বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল সকলে। সকলের পায়ে যেন শিকড় গজেছে। সামান্যতম নড়াচড়া করার সুযোগ দিচ্ছে না বিস্মিত মস্তিষ্ক। বডিগার্ডরা পর্যন্ত আসমানের দিকে এগুলো দুঃসাহস প্রদর্শন করছে না। উদ্ধশ্বাসে দৃশ্যপটে ছুটে এলো রাইসা। নিজের বড় ভাইয়ের করুণ দশা লক্ষ্য করে উচ্চ কণ্ঠে আদেশ ছিল। কল অ্যাম্বুলেন্স। বডিগার্ডদের একজন ফোন করতে করতে রাইসা আসমানের দিকে ফিরল, অন্যরা তাকে ঘিরে ধরল। ম্যাম প্লিজ ঝামেলা জড়াবেন না। গার্ডের চোখে রাঙানি দিয়ে উপেক্ষা করে গট গট করে হেঁটে আসমানের মুখোমুখি দাঁড়ালো রাইসা। মেয়েটির চেহারা যেন ক্রোধের শিখা জ্বলছে, দৃষ্টিতে ঘৃণার অতল গভীর সমুদ্র। অনুভূতির তাড়নায় ঠোঁটজোড়া কাঁপছে তিত্তির করে। ই বাস্টার্ড। নিজের দুর্বল হাতেই আসমানের বুকে ঘুষি বসালো সে। চলল না আসমান, প্রতিরোধ করার চেষ্টা করলো না। একের পর এক আঘাত আসতে থাকলো তার উপর, কিন্তু কোনো নারীকে পাল্টা আঘাত করতে ইচ্ছুক নয় সে। কি মনে করেন আপনি নিজেকে? সর্বেশ্বদা ক্ষমতা দাপট দেখিয়ে পার পেয়ে যাবেন? নিশ্চুপ আসমান, নিশ্চুপ প্রত্যেকেই। রাইসা গাল বেয়ে অশ্রু গড়াচ্ছে, চিৎকার করে করে সে বলে যাচ্ছে। আপনি আদৌ একটা দানব, ভয়ঙ্কর দানব। মুখোশের আড়ালে নিজেকে ঢেকে রাখেন যেন কেউ টের না পায় কতটা পৈশাচিক সত্তার অধিকারী আপনি। আপনার এই মুখোশ। আসমান সহসা নিজের মাস্কে হাত দিল, কিন্তু পরিস্থিতির উত্তেজনায় তার মতন সদা সচেতন ব্যক্তিরও এক সেকেন্ড দেরি হয়ে গেল। রাইসা এক টানে ছিঁড়ে ফেললো তার মুখের মাস্ক, ছুঁড়ে ফেললো দূরে। আমার ভয়ের কিছু হলে আপনাকে। বিদ্যুৎ স্পৃষ্টের হাওয়ার মতোই করে ঝাঁকুনি দিয়ে থমকে গেল রাইসা। বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে থাকলো নিজের উন্মুক্ত করা দৃশ্যের পানে। শুধুমাত্র সেই নয়, বরং উপস্থিত প্রত্যেক অতিথি নিষ্পলক তাকিল এক পরাবাস্তব দৃশ্যের দিকে, যা কোনোদিন নিজের চোখে অবলোকন করার কল্পনাও করেনি কেউ। সম্পূর্ণ দৃশ্যমান আসমানের চেহারা, শুভ্র ত্বকে আচ্ছাদিত চেহারা শিশুসুলভ মায়া, সৃষ্টিকর্তার অতি যত্নে সৃষ্টি ভাস্কর্যের ন্যায় মুখায়বের এতটাই মাধুর্যপূর্ণ যে তা হতে দৃষ্টি ফেরানো দায়। সবই অত্যন্ত আকর্ষণীয় যতক্ষণ না পরাশক্তি এতে হস্তক্ষেপ করে। পুষ্ট ঠোঁটজোড়া, দুই পাশের চোয়াল বেয়ে চলেছে দুইটি গাঢ় সেলাইয়ের দাগ, যেন তার মুখটা চিরে পুনরায় সেলাই করে দেওয়া হয়েছে, যা চিরস্থায়ী চিহ্ন রয়ে গিয়েছে। কাঠের পুতুলের মতো লাগছে দেখতে, যার কলকাঠি নাড়লেই মুখটার কথা বলতে আরম্ভ করবে। বরফ খুন্ডিতে পরিণত হয়ে রোজা নিজের থমকে যাওয়া হৃদযন্ত্রের অবাধ্য ব্যাকুলতা নিয়ে তাকিয়ে রইল ভুতুরের দৃশ্যটির দিকে। কি হয়েছে আসমানের সঙ্গে? সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হয়েছিল তার ঠোঁটের দুপাশ, পৈশাচিক এক দগদগে চিহ্নের উৎপত্তি ঘটিয়েছে তা তার চোয়াল জুড়ে, যার দিকে তাকালে শরীর শিরশির করে ওঠে। দানবীয় সত্তার জন্য এক দানবীয় অবয়ব। মানব হৃদয় মাত্র ভয় কিংবা ঘৃণায় দৃষ্টি ফিরিয়ে নিতে বাধ্য হলো, তাই নির্বাক দর্শক সব একে একে দৃষ্টি সরিয়ে নিল। কেউ উল্টো ঘুরে গেল, কেউ বা আবার মুখ চেপে ধরে নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করলো। অবিশ্বাস্য হলেও সত্য, তাতে আসমানের মাঝে কোনোরূপ প্রভাব দেখা গেল না। সে নিজের চেহারা আবৃত করার আর কোনো চেষ্টাই করলো না। তার দৃষ্টিতে শুধুমাত্র শীতলতা ছাড়া আর কিছুই প্রদর্শিত হলো না। রোজার মনে হলো সে তার পায়ের জোর হারিয়ে ফেলেছে। এই কি তাহলে সেই কলঙ্ক? একে কি আদৌ কলঙ্ক বলা যায়?
ঠিক যেমন চাঁদের শরীরে কলঙ্ক থাকে, ঠিক তেমনি আসমানের চেহারাকেও বিকৃত কলঙ্কে ছেয়ে ফেলেছে কোনো এক পৈশাচিকতার নিদর্শন। সব থেকে দুঃখজনক ব্যাপার হলো এই নিদর্শন ক্ষণস্থায়ী নয়, বরং আজীবনের। মার্বেল ভবনের সামনে BMW এসে থামতেই ভেতর থেকে নেমে পড়ল চারুলতা। পার্টি আজ ক্যান্সেল হয়ে গিয়েছে। অপ্রীতিকর ঘটনার পর আসিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর পরপরই সেই স্থান পরিত্যাগ করেছে রেমান পরিবার। আসমানের চেহারা এবং কার্যকলাপ নিয়ে তীব্র গুঞ্জনের মাঝে অবস্থান করছে চারুলতার সমস্ত শরীর এখনো পর্যন্ত ছনছন করছে তীব্র এক আক্রোশ। যদি তার ক্ষমতা থাকতো তাহলে হয়তো সেই প্রত্যেকের দৃষ্টি হরণ করে নিত মুহূর্তের জন্য। আসমান কেন রাইসাকে বাধা দেয়নি? কি এত দরকার ছিল সুপুরুষ সাজার? প্রশ্নগুলো সে চাইলেও কোনোদিন করতে পারবে না। তার পেছন পেছন রোজা নামতেই পুনরায় গাড়ির ইঞ্জিন চালু করলো আসমান। তার দিকে ফিরে তাকালো না চারুলতা এবং রোজা উভয়ে। আসমানকে কোনো যান্ত্রিক মেশিন ছাড়া কিছু ভিন্ন কিছুই মনে হচ্ছে না। তার চেহারা সম্পূর্ণ উন্মুক্ত, তাতে চোখ পড়তে বিভৎসতা নজরে আসছে। বিন্দুমাত্র খেদ নেই। আপন দুনিয়ায় বিলীন সে। স্টিয়ারিংয়ে এক হাত দিয়ে অপর হাত জানালায় ঝুলিয়ে কোনো এক অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে উদ্যত সে। কোথায় যাচ্ছিস? চারুর বিষাদপূর্ণ প্রশ্নের কোনো জবাব প্রদান করল না আসমান। গিয়ারে হাত রাখলো, একটি দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত বোলালো চারুলতা। কিন্তু অতর্কিতে তাকে অবাক করে দিয়ে গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে ভেতরে চেপে বসলো রোজা। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আসমান এবং চারুলতা উভয়। রোজার দৃষ্টি রইল সামনের দিকে। কারো দিকে এই নজর দিতে সে ইচ্ছুক নয়। চেহারা অদ্ভুত এক কাঠিন্য তার। শেষমেশ তাকে কিছুই বলল না আসমান। গিয়ার চেনে এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে এগোলো। গাড়ির পেছনে কাছের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলো চারুলতা। তার কণ্ঠে দলা পাকিল কান্না। দ্রুতই সিটি ইউফোরিয়ার গেট পেরিয়ে রাতের শহুরের সড়কে এসে পড়লো গাড়ি। অসহনীয় নিস্তব্ধতা গাড়ির ভেতরে। একবারের জন্য আসমানের দিকে দৃষ্টিপাত করছে না রোজা। আসমানও না। নৈশব্দ প্রহরে এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে ট্রাফিকের গুঞ্জন চৌচির করে দিচ্ছে সেই নৈশব্দ। অদ্ভুত হলেও সত্য, মুহূর্তটি দীর্ঘস্থায়ী হলো 2.5 ঘন্টা। আসমান নিরুদ্দেশে যাত্রা থামলো সুবিস্তৃত মহাসড়কের এক পাশে। গাড়ি থেকে নেমে গেল সে। একটি শব্দ উচ্চারণ ছাড়াই রোজা ঠায় বসে রইল। রাস্তার দুই পাশ জুড়ে বিস্তৃত ক্ষেত। রাত্রির আভায় দূর দিগন্ত ছাওয়া গাছের ছায়ায় বাতাসে দোল খাচ্ছে। গগনে ছড়িয়ে তারকা রাজে মিটপিট করে জ্বলছে নিপছে আপন লয়ে। যত দূর দৃষ্টি যায় জনজীবনের চিহ্ন নেই। আছে এই রাত, রাতের তারারা এবং শীতল বায়ুর প্রবাহ। গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়ালো আসমান। পকেট থেকে বের করলো একটি লাইটার। প্রথমবারের মতন আসমানকে ধূমপান করতে দেখলো রোজা। দিগন্তের দিকে সিগারেটে ছোটে পুড়ে স্থির ভঙ্গিতে তাকিয়ে আছে সে। সিট বেল্ট খুলে বেরিয়ে এলো রোজা। মৃদু শব্দে গাড়ির দরজা বন্ধ করে এগোলো। জায়গা করে নিল ঠিক আসমানের পাশে। বুকে দুহাত গুটিয়ে চেয়ে থাকলো যেদিকে চেয়ে আছে আসমান। এক নজর তাকে দেখে পুনরায় সিগারেটে মনোযোগ দিল সে। নিস্তব্ধতা ভালোই লাগছে। বায়ুর এলোমেলো আবহাওয়া এবং রাশির মায়া। প্রকৃতির মায়াজালে নিজেকে হারিয়ে ফেলা খুব মন্দ নয়। তোমার ভয় করছে না? প্রশ্ন শুনে মাথা ঘুরে তাকালো রোজা। আট খাওয়া সিগারেটের 2 আঙুলে ধরে তখন দিগন্তের পানে আবদ্ধ আসমান। সোজাসাপটা জবাব দিল রোজা। করছে। আসমানের চেহারায় সন্তুষ্টি ফুটে উঠল। যাক, রোজা অত্যন্ত সান্ত্বনা দিয়ে মিথ্যে কথা বলেনি। যদি বলতো যে না, তার ভয় করছে না, তখনই আসমান নিজেকে গুটিয়ে নিত। কারো করুণা কিংবা সহমর্মিতায় অ্যালার্জি আছে তার। তুমি দেখতে বিভৎস। একদম পিশাচের মতো। রোজার কথা যুক্ত করলো আসমান। সম্মতি জানালো রোজা। মাস্ক পরে থাকাই ভালো। কেউ এই কদর্যতা দেখতে পারবে না। এক্স্যাক্টলি। মাথা দোলালো আসমান। কিন্তু আমি দেখতে চাই। সিগারেট ঠোঁটে ছোঁয়াতে ছোঁয়াতে স্থির হয়ে গেল আসমান। মাথা হেলিয়ে তাকালো রোজার দিকে। মেয়েটি প্রথম সরাসরি তাকালো তার পানে। দৃষ্টিতে কোনো প্রকার ভয়, আতঙ্ক, ঘৃণা বা করুণা নেই। আছে শুধু অদ্ভুত এক মমতাবোধ। যেন জগতের সব থেকে সুন্দর বস্তুটির দিকে চেয়ে আছে সে। এহেন চমৎকারকে অবলোকন করেও পরিতৃপ্ত তার হৃদয়।
চাঁদেরও কলঙ্ক আছে, তবুও সাহিত্যিকেরা রমণীদের তুলনা করে চাঁদের সঙ্গে। প্রেমিকার প্রেমিকেরা প্রেমিকেরা প্রেয়সীদের নিকট ওয়াদা করে ওই চাঁদের টুকরো এনে দেবার। শিশুরা বড় হয় মায়ের মুখে চাঁদ মামার গল্প শুনে। কেন জানো? প্রথমবারের মতো রোজার উপর থেকে হাজার চাইলেও নিজের দৃষ্টি সরাতে পারল না আসমান। অদ্ভুত এক মোহনীয় শক্তিতে সে আবদ্ধ হয়ে পড়েছে। মেয়েটির মুখাবে, তার কণ্ঠস্বরে, জাদুতে নিজের কম্পিত হাত তুলে ধরল রোজা। আলতো করে ছুঁয়ে দিল আসমানের ঠোঁটের পাশের দাগে উদ্ভাসিত ত্বক। তার বৃদ্ধাঙ্গুলি ধীরে ধীরে বয়ে চলল সেই কলঙ্কের দাগের উপর। রোজার চোখ জোড়া জল করে উঠল, অধর ভেসে উঠল হাসিতে। কারণ সেই কলঙ্ক ছাপিয়ে জ্যোৎস্না ছড়িয়ে চাঁদ ভালোবাসা বিলায়, অন্তরে আনে প্রশান্তি, দৃষ্টিতে মুগ্ধতা। চাঁদ সুন্দর, প্রচণ্ড সুন্দর। আসমানের আঙুল থেকে সিগারেটটি পড়ে গেল মাটিতে। রোজা থেমে নেই, তার হাতের আঙুলগুলো দিয়ে আঁকিবুকি কেটে চলেছে আসমানের কপল জোরে। কোনো প্রকার বাধা দিল না আসমান। বুঝে আসলো তার চোখের পাতা, নিজেকে বিলিয়ে দিল রোজার স্পর্শের অনুভূতিতে। চার হাত পায়ে আবদ্ধ হয়ে আছে, সহস্র প্রচেষ্টা সত্ত্বেও নিজেকে মুক্ত করা অসম্ভব। থেকে থেকে চিনচিন করে উঠছে বুক, মুখের ভেতর ঢুকে গিয়েছে 4 ইঞ্চি হিল জুতোর বিদঘুটে স্বাদ জিহ্বায় ঠেকেছে, গা গুলিয়ে উঠেছে, ঠোঁটের পাশ গড়িয়ে নামছে লালা, কিন্তু নিস্তার নেই। নেই কোনো চাপা গোঙানি ব্যতীত কোনো কিছু করার সম্ভবপর হচ্ছে না। রমণীর কুটিল এবং তৃপ্তিভর মুখশ্রী ঝাপসা দৃষ্টিতে চোখে পড়ল চকচকে লাল ঠোঁটজোড়া এক পাশবিক বাসনা। হিলের অংশ গভীরে ঢুকলো, নিঃশ্বাস আটকে এলো সম্পূর্ণ। হোয়াট আ প্রিটি লিটল ফেস ইউ হ্যাভ। ফিসফিস করে কণ্ঠস্বর, সজোরে একটি টান, তারপর আরও একটি হিলের ডগা এদিক সেদিক মোচড় দিচ্ছে। দেহের ত্বক সহ্য করতে পারছে না, কয়েক মুহূর্তের মধ্যে হাল ছেড়ে দিল। চিরচির করে ফেরে গেল ঠোঁটের এক পাশ, অল্প একটু, তাতেও মোচড় বন্ধ হলো না। হওয়ার ক্রমশ দীর্ঘ হলো, তার রক্তের নদী প্রবাহিত হয়ে চলে গেল কণ্ঠনালীতেও। যন্ত্রণারাও অনুভূত হতে ভয় পেয়ে গিয়েছে যেন। আর্তনাদ এবং হাহাকার হারিয়েছে কণ্ঠের রক্তে অনুভূতিরা, বিলিয়েছে কোন মাঝে থমকে গিয়েছে হৃদস্পন্দন। মৃত্যু দুধও দাঁড়িয়ে দোরগোড়ায়, তবুও তার হৃদ পদক্ষেপ স্থির। না, যথেষ্ট নয়, আরও চাই যন্ত্রণা। চোখ মেলতেই কালো সিলিংয়ে নজর এলো অফ হোয়াইট বর্ণের ডিজাইন, উভয় রং পেঁচিয়ে শিল্পী আকৃতির উদ্ভট ঘটিয়েছে। বুকের ভেতর যন্ত্রণা, হৃদযন্ত্র ক্ষিপ্র গতিতে অক্সিজেন ছাড়তে ব্যস্ত। দুঃস্বপ্নের পর শরীরের কোষের কর্মকাণ্ড বহুগুণে বৃদ্ধি পায়। এই বৃদ্ধিপ্রাপ্ত চাহিদা মেটানো প্রয়োজন। বিছানায় উঠে বসলো আসমান। পরনের হাফ হাতা টি শার্ট ঘামে ভিজে লেপ্টে আছে শরীরের সঙ্গে। দেহের উপর থেকে ব্ল্যাঙ্কেট ছড়িয়ে দিল, তাতে এসির শীতল বায়ু হু হু করে প্রবেশ করতে থাকলো অঙ্গ প্রত্যঙ্গে। কেমন একটা শিশিরে ভাব খেলে গেল সমস্ত শরীরে। এসির বাতাসের কারণে নাকি স্বপ্নের কারণে ভাবার চেষ্টা করল না আসমান। সক্রিয়ভাবে তার হাত উঠে এলো চেহারায়, ছুঁয়ে দিল ঠোঁটের পাশের গাঢ় সেলাইয়ের দাগের জায়গাটা। আলতো করে সে অনুভব করলো নিজেকে, নিজের যন্ত্রণাকে। তারপর এক মুহূর্তের মধ্যে সবকিছু দূরীভন ঘটালো। বিছানা থেকে উঠতে উঠতে দেয়াল ঘড়িতে দেখলো সকাল 8:30 বাজে। ফ্রেশ হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কিচেনে পরিচিত দৃশ্যটি নজরে পড়ল। চুলার ধারে রোজা সিরামিকের পাত্রে ধীরে ধীরে চামচ নেড়ে চলেছে। গরম বাষ্প উঠছে, তার সঙ্গে পেঁচে মোচড় দেওয়ার মতন এক সুঘ্রাণ। আসমান কিচেনে গেল নিজের জন্য কিছু একটা প্রোটিন শেক বানাতে। তাকে প্রবেশ করতে দেখে রোজা বিস্তর হেসে পড়ল। গুড মর্নিং। উত্তরে শুধু মাথা ধরল আসমান। চলে গেল ক্যাবিনেটের কাছে, ফ্ল্যাক্সে কিছুটা গরম বরফ পানি এবং প্রোটিন পাউডার নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে সে তাকালো রোজার দিকে। একটা হলুদাভ বর্ণের লম্বা ফ্রক পরে, একই ধাঁচের পাজামা, যার নির্মাংসে গোলাকার মুক্তার মতন দেখতে পাথর বসানো। চুলগুলো একটা কাঠি দিয়ে খোপা করে নিয়েছে, ছোট ছোট সব চুলগুলো। সেই খোপা ছড়িয়েছে কপালের চারপাশে, ছড়িয়ে রয়েছে আসমান। তাকিয়ে থাকতে থাকতে রোজা তার দিকে ঘুরল, একটি চামচ বাড়িয়ে ধরে তার নিচে নিজের অপর হাত ধরে বলল, দেখো তো একটু লবণ ঠিক আছে কিনা, আমার কাছে বেশি মনে হচ্ছে।
চামচের দিকে তাকিয়ে থমকে গেল আসমান। মাস্কের অন্তরালে তার ঠোঁট জোড়া একে অপরের সঙ্গে চেপে বসল। তাড়াতাড়ি দাদুর খাবার দিতে হবে। তাড়া দিল রোজা। এক মুহূর্ত কি যেন চিন্তা করে শেষমেশ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আসমান নিজের মাস্ক নিচে নামালো এক আঙুলে। কাজটি করার সময় তার দৃষ্টি আবদ্ধ রইল রোজার নয়ন মাঝে, কিন্তু তাতে বিন্দুমাত্র ঘৃণা, সংকোচ বা কিংবা ভয় দেখা পাওয়া গেল না। অতি স্বাভাবিক, তা যেন এমন দৃশ্য প্রতিদিনই অবলোকন করে অভ্যস্ত সে। সামান্য ঝুঁকে রোজার হাতে চামচ থেকে খেয়ে নিল আসমান। মাস্ক পুনরায় উঠাতে গিয়েও খেয়াল করলো মেয়েটার অদরে হাসিতে বিস্তৃত হয়েছে, যার দরুন মুখ ঢাকার প্রচেষ্টায় ক্ষান্ত দিল সে। আস্তে করে বলল, লবণ ঠিক আছে? ও তাহলে তো হলোই। পুনরায় পাঁচের চিকেন স্যুপ নাড়তে মনোযোগ দিল রোজা। তার পাশেই একজন দানবীয় সত্তার অধিকারী মানুষ দাঁড়িয়ে রয়েছে, তাতে তার কোনো প্রকার পরোয়া রয়েছে বলে মনেই হলো না। হুট করেই গতকাল রাতের দৃশ্যটি আসমানের সম্মুখে ভেসে উঠল প্রতিচ্ছবি হয়ে। মহাসড়কের ধারে রাত্রির চাদরে অন্ধকার তারকার আচ্ছাদনে কিভাবে অবিচলিত ছুঁয়ে দিয়েছিল তার কলঙ্ক এই মেয়েটি। বহুদিন বাদে আসমান কাউকে নিজেকে এতটা নিগুড়ভাবে স্পর্শ করতে দিয়েছিল, অস্বীকার করার জো নেই। ভালো লেগেছিল তার, ভীষণ ভালো। হৃদয়ের পাথর দরজায় যেন মৃদু এক করাঘাত করে গিয়েছিল সেই কোমল স্পর্শ। আরও একবার তা অনুভবের বাসনা জেকে বসেছিল অবাধ্য অন্তর্জুড়ে, কিন্তু নিজের মর্জির নিয়ন্ত্রক আসমান খুব সহজে লাগাম টেনে দিতে পেরেছে অপ্রয়োজনীয় সকল অনুভূতিকে। নার্সের আগমনে সহসায় নিজের মাস্ক তুলে পুনরায় মুখ ঢেকে ফেল আসমান। রোজা একটি ট্রেতে নিজের দাদুর খাবার বেড়ে দিল। নার্স তা নিয়ে আড়াল হয়ে যেতেই টেবিলে নিজেদের খাবার সাজাতে আরম্ভ করলো সে। খাবে? আমি রুমে গিয়ে খাবো। বাটিতে স্যুপ নিয়ে তার পাশে সদ্য টেস্ট করা পাউরুটি টুকরো সাজিয়ে রোজা জানালো, আজকে আমার সাথে খেয়ে দেখো, ভালো লাগবে। আসমান জবাব দিল না কোনো। হাতের ফ্ল্যাক্সে তার আঙুলগুলো চেপে বসেছে। রোজা পেছনে ঘুরে তার হাত আলতো করে ছুঁয়ে দিয়ে মৃদু হেসে বলল, কই আসো। সাথে সাথে এক ঝটকা নিজের হাত সরিয়ে নিল আসমান। তার নয়নে আকস্মাৎ ফুটে উঠে তৃষ্ণা রোজার চিত্তে চির ধরিয়ে দিল। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? বজ্রকণ্ঠের ধ্বনি কর্ণপাত হতেই ভেতরে হৃদয়টা কেমন হু হু করে উঠল। দৃষ্টি সরিয়ে নিল রোজা, গুছিয়ে নিল হাতখানা। একটু বেশি অধিকার ফলিয়ে ফেলল সে। আমি করুণা পছন্দ করি না। বাক্যটি রোজার অন্তরে বিঁধল মৃদু আলোড়নে। উল্টো ঘুরল আসমান, চুপচাপ এগুলো কিচেনের বাইরের দিকে। তার পেছনে স্থির দণ্ডায়মান রোজা। আমি তোমাকে করুণা করছি না। কর্ণগোচর হলো আসমান ফিরে তাকালো, সোজা চলে গেল সিঁড়ির কাছে। একে একে ধাপ বেয়ে উপরে ওঠার সময় হঠাৎই পকেটে থাকা ফোনটা প্রাইভেট করে উঠল। এক হাতে বের করে ফোন রিসিভ করে কানে দিল সে। নিজ থেকেই কিছুটা বলল না। ওপাশের কথা শেষ হতেই যথারীতি ফোন কেচে পকেটে ঝুঁকিয়ে আড়াল হয়ে গেল নিজ আস্তানায়। একলা দাঁড়িয়ে থাকলো রোজা কিংকর্তব্য বিমোচ। পাগলের মতো হাসছে নিহাত। তার উৎফুল্ল কণ্ঠের ধ্বনি প্রতিধ্বনি হয়ে চলছে আবদ্ধ দেয়াল জুড়ে। হাতে দুই আঙুলের ফাঁকে ঝুলছে ব্যাপ, সেটা ছোটে ছোঁয়ানোর প্রচেষ্টায় অব্যাহত চলছে। তার এমন বেপরোয়া অবয়বের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে সামনে বসা মানুষটি। কিছুটা দূরে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে থাকা আকাশ ক্ষণে ক্ষণে তাকাচ্ছে, পুনরায় দৃষ্টি সরিয়ে নিয়ে কি যেন ভাবছে। নাইস জোকস মিস্টার মাহিন। শ্রিয়মান হয়ে এলো নিহাদের হাসে, তবে সম্পূর্ণ মুছে যায়নি। তার চেহারা জুড়ে এমন এক উচ্ছলতা যেন ভীষণ বিনোদনী হয়েছে সে। আসমান ভাইয়ের খবর বের করতে আমার পেট খুঁজে কি লাভ? অপর প্রান্তে বসে থাকা মাহিন নামক লোকটি কিছুটা কর্কশ কণ্ঠে উচ্চারণ করলাম, তুমি খুব ভালো করে জানো নিহান কেন তোমাকে সন্দেহ করা হচ্ছে। আসমান বেঁচে থাকবে আর ওর সম্পর্কে তুমি একটুও জানবে না, এমনটা আমি কোনো পাগলেও বিশ্বাস করবে না। পাগল ছাগল বিশ্বাস অবিশ্বাস করিয়ে না করিয়ে কি লাভ আমার? নিহাদের প্রশ্নে আকাশ এবং মাহিন দুজনেই মাথা চক্কর দিয়ে উঠলো। তার প্রশ্নটির ধাঁচ মেলাতে পারছে না, কেমন ধাঁধায় পড়ে গেছে। তাদের চেহারা দ্বিধা লক্ষ্য করে পুনরায় হেসে উঠল নিহাত। ওয়েব ঠোঁট ছোঁয়ালো, উল্টোপাল্টা কথা বলে আমাদের সময় নষ্ট করার পায়তারা করো না। তুমি যদি কিছু জেনে থাকো তাহলে এক্ষুনি বলো, না হলে তোকে।
ভয় দেখিয়ে লাভ নেই, সে তো কবে মুছে গিয়েছে এই অন্তর থেকে। ধোঁয়া বায়ুতে ফুস করে ছেড়ে তারপর বিড়বিড় করে নিহাত তার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করা হলো। তাতে কাজকলা হয়েছে তার। হঠাৎই আকাশ এগুলো নিজের ফর্মাল প্যান্টের পকেটে উভয়ে হাত ঢুকিয়ে নিহাতের দিকে চাইল নিষ্পলক নয়নে। সেদিন হোম কেয়ার হসপিটালে ওই ছেলের সাথে তুমিও ছিলে নিহাল, সাহায্য করেছো তাকে। উপস, ধরা পড়ে গেলাম নাকি? খিলখিল করে হাসতে থাকলো নিহাত, যে হাসির ধ্বনি বিরক্তি দৌড়িয়ে দেয় শরীরে। নিজের হাত মুষ্টিবদ্ধ করে আকাশ নিজেকে স্থির রাখলো। পরক্ষণে নিহাদের অবিচল তো চেহারাটা দৃষ্টিপাত ঘটিয়ে জানালো, একবার সাবধান করেছে, গোলাম হয়ে প্রভুর দিকে অস্ত্র তোলার পরিণাম ভালো হবে না। আমি আমার প্রভুর দিকে শুধু অস্ত্র কেন, কখনো নজর তুলেও তাকাই না। অকৃতজ্ঞ কুত্তা নাই নিহাত। নিহাদের হঠাৎ ভারী কি কণ্ঠস্বর বুকে কেমন কাঁপন ধরিয়ে দেয়। অদ্ভুত এক শক্তি আছে তাতে, অনুভবের শক্তি। আকাশ এক নজর মেঝের দিকে তাকালো, তার যান্ত্রিক ভঙ্গিতে প্রকাশ পেল এক চিলতে হাসি। তোমার এই প্রভু আসমান ভাই নিশ্চয়ই। জবাব দিল না নিহাত। বেব পুরো ছোটে চেয়ে থাকলো সিলিং এর দিকে। মাইন ঝট করে উঠে দাঁড়ালো, টেবিলে একটা চাপড় দিয়ে উচ্চ কণ্ঠে বলে উঠল, তুই আসলেই একটা কুত্তা নিহান। দেখি তোর প্রভু তোকে বাঁচাতে আসে নাকি, তার জন্য জান কোরবান তোর। টুই শব্দ করল নিহাত। আধ ঘন্টার মাথায় এসে আবদ্ধ হলো একটি চেয়ারে। একের পর এক বেধড়ক মারে তাকে সর্বাঙ্গ রক্তস্নাত হয়ে উঠল। তবু অধর থেকে উৎফুল্লর হাসি বিলুপ্ত ঘটেনি, বরং যন্ত্রণার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকলো প্রফুল্লতার পরিমাণ। টর্চার সেল তাকে টর্চারের কাজে লিপ্ত KB গ্রুপের সৈনিকরা ও এমন নিটল হাস্যজ্জ্বল অবয়বে ভীত। তাদের নেতা সে প্রজা হয়ে রাজার শরীরে আঘাত হানতে একটু হলেও বাঁচছে তাদের। মেনহাজ থামলে কেন? মার মার, কি বলেছিলাম মনে আছে? ঘাড়ের দিকে মারলে বেশি ব্যথা লাগে, আর একটা সেন্সিটিভ স্পট হচ্ছে হাত পায়ের আঙুল। মিনহাজ নামক সৈনিকের হাত কাঁপতে থাকলো। সহস্র প্রচেষ্টা সত্ত্বেও নিয়াদের শরীরে আঘাত করার সাহস পেল না। আরে বেটা, তোরা ভয় পেলে হবে? বাদশার আরও একজন লিডারের দি এন্ড করার শখ হয়েছে। তোরাই তো সৈন্য সামন্ত, তোরা না করলে কে করবে? সঙ্গে সঙ্গে আঘাতটা এলো মাথা বরাবর। ঝুলে পড়লো নিহাত। স্পষ্ট অনুভব করলো কপাল বেয়ে গড়তে থাকা উষ্ণ রড চপটপ করে পড়ছে তার বুট জুতোর উপর। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, হাসিটা ক্রমে মলিন হয়ে পড়েছে। সেই ঝাপসা পথে ভেসে উঠল অতীতের চিত্রগুলো। চট্টগ্রামের মুরাদপুর অঞ্চল। ফুট ওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে বয়ে চলা ব্যস্ত সড়ক। মুড়ি টিনের মতন লোকাল বাসগুলো হাঁকডাক হাঁকিয়ে ধুমধুমার হর্ন বাজিয়ে নিজের গন্তব্যে চলছে। রেষারেষি লেগেছে এক ড্রাইভারের সঙ্গে অন্য ড্রাইভার। অশ্রাব্য গালাগাল ভেসে আসছে ক্ষণে ক্ষণে। তবুও পরোয়া নেই ব্যস্ত জীবনে ছোটাছুটি করতে থাকা শহর বাসের। কারো আছে কলেজ, কারো ভার্সিটি, কারো অফিস, কারো বা ফেরার তাড়া। সড়কের ধারে থাকা বিরিয়ানির দোকানগুলো মুখর হয়ে রয়েছে। মধ্যবিত্ত থেকে আরম্ভ করে সামর্থ্যবান লোকেদের ভিড়। খুবই কম নিম্নবিত্তদের পদচারণা এদিক চোখে পড়ে। সাধারণত কুলি মজুর রিস্কওয়ালা নিজেদের দুপুরের খাবারের জন্য ভিড় করে ভাতের হোটেলে। বিরিয়ানির সামর্থ্য তাদের নেই। হাজির বিরিয়ানির দোকানটির সামনে সড়কে দাঁড়িয়ে আছে কিশোর বয়সের ছেলেটি। পরিধানে মলিন শার্ট এবং ছেঁড়া 3/4 প্যান্ট। হাতে একটি পলিথিন, যাতে একটুখানি ভাত আর পেঁয়াজ মরিচ। ডাগর ডাগর চোখ জোড়া চেয়ে রয়েছে বিরিয়ানির দিকে। প্লেটে প্লেটে সাজিয়ে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে পরিবেশনের জন্য। কাঁচের দরজা দিয়ে চোখে পড়ছে ভেতরের মানুষগুলো প্রফুল্ল বাক্য বিনিময় এবং খাবারের স্বাদ আস্বাদন। লিকলিকে পা জোড়া একটু এগোয়ে পড়ে, আবার কি যেন ভেবে থমকে পড়ে। মুষ্টিবদ্ধ হয়ে আসে হাত। দরকার হলে খুন খারাপি করবে, তবু ভিক্ষে নয়। এমন এক অন্তর্জ্বালা বক্ষ জোরে। ইট ভাঙতে ভাঙতে কালো হয়ে আসা হাত মুখ মুছে নেয়। সেই কালিতে চেহারা হয় মলিন। কপালের ক্ষত চিনচিন করে উঠছে, যন্ত্রণায় মুখ কুঁচকে আসে। গত রাতে গলির মোড়ে 3টাকে একাই শুয়ে দিয়েছিল। কত বড় দুঃসাহস তার ফুটপাত দখল করতে আসে। আজকে আসলে আরো কয়েক ঘা দেবে, এমন পণ চিত্তে।
পিছিয়ে এলো সহসায়, বিরিয়ানির সুকসান পেটে মোচড় দিচ্ছে। উল্টো ঘুরে যেই না ভিন্ন পথে পা বাড়াবে অমনি ধাক্কা খেলো শক্ত সামর্থ্য পুরুষালী দেহের সঙ্গে। কোন সুতা? কপাল ডলতে ডলতেও সামনের দৃশ্য দেখে থেমে গেল। চোখ জোড়ায় ফুটে উঠল কিঞ্চিত বিস্মিত এক দৃষ্টি। সামনে দাঁড়িয়ে এক যুবক, পরিধানে ফুল হাতা টি শার্ট আর জিন্স, চেহারায় সূর্য বনের মাস্ক, মাথায় সানক্যাপ, চোখ আড়াল নীলচে সানগ্লাসে পাশ কাটিয়ে চলেই আসছিল, কিন্তু কণ্ঠস্বরটি থমকাতে বাধ্য করল। বিরিয়ানি খাবে? অগ্নিদৃষ্টিতে পেছনে ছিল কিশোর। টেয়া দিবি না আমারে? বুঝা গেল যে যুবক চট্টগ্রামের ভাষা বুঝতে পারে। আমি এক প্লেট সম্পূর্ণ খেতে পারি না, একজন সঙ্গী থাকলে ভালো হয়। ওডো আই তোর তালতো পয়েন্ট লাগি না রে, মস্কারি করিবার জাগা না ফরার এত ঘোর একবছর বিরিয়ানি হাই শেষ গরির নফরর। উত্তর এলো না। যুবকের হাত চেপে বসলো তার কাঁধে নির্দ্বিধায়। একবারও ভাবিনি এত এত নোংরা ছুঁয়ে দিলে যদি অপবিত্র হয়ে যায়। এই বিষয়টি বিদ্ধ হলো কিশোরের হৃদয়। অনিচ্ছা সত্ত্বেও কিছুক্ষণের মাঝে নিজেকে আবিষ্কার করলো রেস্টুরেন্টের টেবিলে। আশেপাশে খদ্দেরগণ চেয়ে চেয়ে দেখছে শুধুমাত্র ময়লা পোশাক পরে থাকা তাকেই নয়, বরং তার বিপরীত প্রান্তে বসে থাকা কিছুটা অভিজাত যুবকের দিকেও। মাস্ক খুলে রেখেছে সে, তাতে তার অতিরিক্ত শুভ্র ত্বক নজরে পড়েছে। এত ফর্সা পুরুষ মানুষ বাপের জন্ম দেখেনি কিশোর, তাই ফ্যালফ্যাল করে চেয়ে আছে। কিরে বদ্দা অনে ডুবাইওলা নে? যুবকের কোমল অধরে ক্ষীণ এক হাসির রেখা ফুটল, মাথা কাত করে জানালো, মেলানিনের অভাব। মেলনি তোর বউ না রে? এতিতুন কি আইয়ে দে রসে নকুরকুরায় রস বেগিন ফরি গেইউন নাকি? হাসিখানা বিস্তৃত হলো। অল্প একটু দেখা গেল দাঁতের অংশ। তার কথায় মজা পেয়েছে বোঝা গেলেও মাথা নাড়ল না। মেলানিন কি জানা আছে? ওই রঞ্জক না, ত্বকের রং সৃষ্টি করে। পড়ালেখা করো তাহলে। জিভে কামড় দিল অজান্তে। যতই রংবাজি মাস্তানি করুক, পেটের খাবার বাদ দিয়ে হলেও স্কুলটা এখনো চালু রেখেছে। কেন রেখেছে জানে না, পড়ালেখা করে কি হবে তাও জানে না। সাহেব হওয়ার ইচ্ছে নেই, তবুও পড়তে মন চায়। জ্ঞান তাকে টানে ভীষণভাবে। আর যাই হোক, বাপ মায়ের মতন কখনো নিজের শরীরে অশিক্ষিত ত্যাগ লাগাতে চায় না সে। বিরিয়ানি চলে এলো এক প্লেটেই, চামচ হাতে তুলে নিল যুবক। অপরদিকে ভদ্রতার বালাই খুঁচিয়ে গপাগপ গিলতে আরম্ভ করলো সে। কতদিন পর এই বিরিয়ানির স্বাদ জিহ্বায় ঠেকালো। নাম কি? এক চামচ মুখে দিয়ে জিজ্ঞেস করলো যুবক। মুখ ভর্তি বিরিয়ানি নিয়েই জবাব দিল সে। নিহাদ। গুনে গুনে 3 চামচ খেলো যুবক। সম্পূর্ণ প্লেট সাবার করলো নিহাদি। এক গ্লাস গোকে চিবুক জুবিয়ে আর চোখে দেখলো যুবককে মানিব্যাগ বের করে বিল দিচ্ছে। নিহাদের দিকে ফিরল। ইংলিশ মিডিয়ামে পড়বে? অনে ফরাইবেন না? হুম। কিল্লাই দৈন্যে দাই শুনদে শুক্রে 8 দিন নয় আইজু আর বাপ নেও নয়। বড় ভাই উঠে পড়লো চেয়ার থেকে, বের করে একটি কার্ড নিহাদের দিকে বাড়িয়ে দিল, রেখে দিল। কালকে সকাল 6:30-এ এই ঠিকানায় চলে এসো, ঢাকায় নিয়ে যাব। আর কিছুই বলল না যুবক, বাইরের দিকে এগোলো। অবাক চোখে চেয়ে রইল নিহাদ। কার্ডের ঠিকানার দিকে একজুটিতে তাকিয়ে পরক্ষণে চেহারা বিকৃত করে বলে উঠল, ওটা ফাইউস দেখি। আরে কিল্লাই ফরনা ফরাই বললাই ঢ্যাং ঢ্যাং করে ঘর তাই ফরকে দে। যুবক পিছনে ঘুরল না, হাঁটা জারি রেখে নিহাদ দ্রুত উঠে পিছু নিতেই তার কণ্ঠস্বর কর্ণগোচর হলো। কর্ম করলে ফল মেলে, গুন্ডাবাজি ভালোই জানো। নিজের জায়গা সম্পূর্ণ স্থির হয়ে পড়ল নিহাদ। একটুও আর নড়তে সক্ষম হল না, শুধু তাকিয়ে রইল রহস্যময় যুবকটিকে দৃষ্টি আড়াল হয়ে যেতে দেখে। সিদ্ধান্তে অটল ছিল, কিছুতে অজানা কোনো মানুষের দ্বারস্থ হবে না। কেন হবে? দিন তো যাচ্ছে বেশ, মরিচ ভাত খেয়ে। ভাগ্য ভালো থাকলে কিছু ডাল ভাতও জোটে। কি দরকার এই একলা পেটের হয়তো দরকার নেই, কিন্তু অন্তরের দরকার। আপনজন হিসেবে ভাবার মতন একটা মানুষ, যার ছায়াতলে আশ্রয় নেওয়া সম্ভব।
দুর্যোগের দিনগুলোতে নিজের প্রয়োজন নয় বরং আকাঙ্ক্ষায় নিহাতকে ভোর ভোর টেনে নিল আগ্রাবাদের 3 তারকা এক হোটেলের সামনে। ঘুমিয়ে পড়া শহর গা ঝাড়া দিতে উঠতে শুরু করেছে সবে মাত্র। এর মাঝে হোটেলের সামনে সড়কে দাঁড় করানো এক মার্সিডিজ গাড়ি। অমোঘ এক আকর্ষণে পায়ে পায়ে হেঁটে নিহাদি পৌঁছেছিল তার পাশে। জানালায় মুখ বাড়িয়ে ভেতরে বসা ফর্সা শিশুসুলভ মায়াবী মুখটার দিকে তাকে বাঁকা হেসে বলেছিল, এই ডুবাইলা বদ্দা, আই চিটাঙ্গা ফুয়া মেডিত ফরিলে লোয়া আর ফুয়ারে তেরি বেরি গত্য আইলে ঠ্যাং ভাঙ্গি এত ধরাই দিউম। হাতে রোলেক্স মডেলে। সময় বলছে রাত 11:35। তেঁতুল গাছটির গুড়ির সাথে নিঃশব্দে অবস্থান আসমানের। সম্পূর্ণ কালো বর্ণের পোশাকে আবৃত শরীরে একেবারে মিশে গিয়েছে গাঢ় অন্ধকারের সাথে শুধুমাত্র বিনিদ্র দৃষ্টিজোড়া। তীক্ষ্ণ নজর রাখছে সামনের একতলা ভবনটিতে। আধ ঘন্টা সময় ওভাবেই স্থির থাকতে হলো তাকে। হঠাৎ পকেটে ব্যাবেট করে উঠল ফোন। দ্রুত তা কানে তোলা। কোথায় তুই? জবাব নেই। নীরব দৃষ্টি, অনড় লক্ষ্য। স্বভাবে বুঝে গেল চারুলতা যে আসমান কোনো গুরুত্বপূর্ণ কাজে আছে। আরিয়ার দাদু অসুস্থ হয়ে পড়েছিলেন একটু, আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ডক্টর উইলস্টোনের কাছে? হ্যাঁ, চিন্তা করিস না, আপাতত সব ঠিক আছে। বাসায় নিয়ে এসেছি। আর আরিয়া কিছুটা কেঁদেছিল। আসমানের কপালে দৃঢ় ভাঁজ পড়লাম। এখন চারুলতা ফোন রাখতে উদ্যত হচ্ছিল। আসমানের প্রশ্ন সে আশা করেনি। কারো প্রতি উদ্বিগ্ন প্রকাশে সে তড়িৎকর্মা নয়। এখন ঠিক আছে, ঘুমিয়েছে। আমি আছি এখানে, চিন্তা করিস না। চিন্তা করছি না। উচ্চারণ করেই ফোন কেটে দিল আসমান। সুইচ অফ করলো। অতঃপর পকেটে ভরলো তার দৃষ্টি এবং মনোযোগ পুনরায় কেন্দ্রীভূত হলো। আর 10 মিনিটের ভেতরেই দুটো গাড়ি বের হয়ে এলো ভবনের গেট দিয়ে। সড়ক পথে আধারে মিলিয়ে গেল দ্রুত। অপেক্ষা করলো না আসমান। এগুলো গাছের গুড়ির ধার বেয়ে সামনের বারান্দার মতন দাওয়ায় পৌঁছতেই সক্ষম। সময় লাগলো না তার, যেন স্বয়ং নৈশব্দ সে। এতটাই নৈশব্দ তার চলন। খানিক শিকারী প্রাণীর মতন উঠে এলো দাওয়ায়। দুজন ঘোরাফেরা করছে এইদিক সেদিক। একজন অপর প্রান্তের পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, আরেকজন তার দিকেই এগোচ্ছে। এখনো দেখতে পায়নি রেলিং টপকে দেয়ালের আড়াল হলো আসমান। অপেক্ষা করলো গুনে গুনে 12 সেকেন্ড। হিসাব আগেই নজর রেখে সেরেছিল মস্তিষ্কে। গার্ড এই পাশে পৌঁছতেই বিড়লের মতন ঝাঁপিয়ে পড়ল। প্রথমে পাকড়াও করলো মুখ, ঘাড়ের ধমনী বরাবর বসিয়ে দিল হিটেড প্লেট। ফিনকি দিয়ে রক্ত ছোটার আগে চেনে সরিয়ে দেয়ালের আড়ালে হেলান দিয়ে রাখলো বর্তমানে নিত শরীরটাকে। এবার অপরজনের পালা। সঙ্গীকে না দেখতে পেয়ে স্বভাবতই এগুলো দ্বিতীয় ভুক্তভোগী। একই প্রক্রিয়ায় ধরাশায়ী হলো সে। এখনো পর্যন্ত সবকিছু আন্দাজের বাইরে, খুব বেশিক্ষণ থাকবে না। দ্রুত এগুলো আসমান। চুপিসারে নমনীয় শরীর আধারে মিশিয়ে রেখে ঢুকলো ভবনের ভেতরে। খুব ভালো মতন চেনা তার এই জায়গা। রন্ধ্রে রন্ধ্রে রয়ে গিয়েছে এই আঞ্চের কাউচ। সেলের গঠনিক কাঠামো, কোনো নকশার প্রয়োজন নেই। ভেতরের দুজন গার্ডকেও পাকড়াও করলো একজন বরাবর। গলায় গাঁথলো লম্বাচে ব্লেজ। অদ্ভুত মৃদু গঙ্গানি শুনে আরেকজন তেড়ে আসতেই ঘাড় বরাবর প্রশিক্ষিত আঘাতে ধপ করে মেঝেতে পড়ল। কোনো ঝুঁকি নিল না আসমান। দুই হাতে ঘাড় মোটকে একবার ডান আরেকবার বাম দিকে মোচড় দিল। মটমট করে আওয়াজ উঠল। তারপর লীলা খেলা সাঙ্গ। উভয়কেই সোফার নিচে টেনে রেখে দ্রুত সিঁড়ির কাছে চলে এলো। ওপাশে বেসমেন্টের দরজা। আধারের মাঝে নেমে গেল তর তর করে নিচে। চিমচিমে আভার বাতির অব্যবস্থা রয়েছে। সরু অলিগলির মতন পথ। তার দুপাশে কারাগারের ন্যায় খুপড়ি ঘর। একজন মাত্র 3 নম্বর সেলের সামনে দাঁড়িয়ে বিড়ি টানছে। উৎকট ধোয়ার তামাটে গন্ধে পরিপূর্ণ আবদ্ধ ভারী পাতাল বায়ু। আসমানের অবয়ব লক্ষ্য করলো সেই মাদকীয় দৃষ্টিতে। ক্যাডারে আবুল্লা। মাস্কের আড়ালে দাঁত দিয়ে ছোঁচ কামড়ালো আসমান। যাক, তাকে পরিচিত কেউ মনে করেছে। কাজ অর্ধেক হয়ে গিয়েছে, বাকি অর্ধেক সে সম্পূর্ণ করলো অত্যন্ত দ্রুত। এগিয়ে গেল গার্ডের কাঁধে হাত রাখলো। ভোটকা গন্ধটা মাস্কের
ভেতর দিয়েও নাকে এলো নেশে বুধ হয়ে আছে আরো ভালো বন্ধুর মতন হাতখানা গার্ডের কাঁধে মুহূর্তেই রূপ নিল বিষাক্ত সর্পিল সর্পে। আবুল্লাহ, বন্ধুর নাম শেষ করতেও পারল না। সেলের শিকড়ে আছড়ে পড়ে ফেলে নিজের পকেট থেকে লাইলনের দড়ি বের করে আসমান মুহূর্তেই সাপের মতো দেহের মতো পেঁচিয়ে গেল গার্ডের কণ্ঠে মুখ চেপে বসলো ব্ল্যাক রাবার গ্লাভস পরিহিত বলিষ্ঠ হাত। টু শব্দটিও সম্ভব হলো না, শুধু চাপা গোঙানি ছটপট করলো দেহ। মিনিট খানেক তারপর প্রাণ পাখির মৃত্যু দূতের সামনে মাথা নত করলো, এলিয়ে পড়লো মেঝেতেই। 30 সেকেন্ড সময় ব্যয় হলো চাবি বের করতে। সেলের দরজা খুলে ঢুকে ভেতরে চেয়ারে মাথা ঝুঁকিয়ে পড়ে থাকা রক্তসিক্ত অবয়ব নজরে পড়লো আসমানের। এগিয়ে গেল, মাথাটা ধরে দেখলো বন্ধ চোখের পাপড়ি, দুই গালে হাত ছেঁকে দ্রুত গতিতে চাপড় দিতে থাকলো একটানা। নিহাত, I said I don't know anything. You?